আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ ভারতের যে বাণিজ্য বিরোধ সেটা নিয়ে কথা বলবো। আমরা দেখতে পেয়েছি আমাদের অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে, যেহেতু গত 17 বছর বাংলাদেশ এবং ভারতের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, সেহেতু বাংলাদেশের থেকে ভারতে প্রচুর জিনিসপত্র কিন্তু আমদানি রপ্তানি হতো। যেমন বাংলাদেশ থেকে জিনিসপত্র যেমন ভারতে যেত, ভারত থেকে জিনিসপত্র বাংলাদেশে আসতো। আলটিমেটলি যেটা হতো, দুই পক্ষ থেকে উইন উইন হতো। বাংলাদেশ কম দামে ভারত থেকে জিনিস আনতে পারতো, বা বাংলাদেশ থেকে জিনিসপত্রগুলো ভারতে যেতে পারতো সেভেন সিস্টার্সে। যদিও বাণিজ্যের মধ্যে বিশাল রকমের ঘাটতি ছিল, এখনও সেই ঘাটতিটা আছে, তবে তারপরেও বাংলাদেশ মোটামুটি একটা বাজার তৈরি করতে পেরেছিল কোথায়, সেভেন সিস্টার্সগুলোতে, যেগুলো ল্যান্ডলকড এরিয়া। কিন্তু বর্তমান ইউনুস সরকার ক্ষমতা আসার পরে সেভেন সিস্টার্স নিয়ে নানা রকমের উস্কানিমূলক বক্তব্য এবং আমাদের সরকারের মধ্যে ইন্ডিয়ান বিদ্বেষী যে মনোভাবটা প্রকাশ পেয়েছে, সেই প্রকাশের ফলে বাংলাদেশ থেকে ভারতে এখন লোকজনকে চিকিৎসার জন্য ভিসাটাই দেওয়া বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ থেকে যে ট্রান্সশিপমেন্টের একটা ব্যবস্থা ছিল বাইরে এক্সপোর্ট করার জন্য, সেটাও ভারত বন্ধ করে দিয়েছে। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে, বাংলাদেশ দিয়ে কোনো স্থলবন্দর দিয়ে ইন্ডিয়াতে কোনো কিছু যেতে পারবে না। সেটা যেতে হলে কলকাতা হয়ে, শিলিগুড়ি হয়ে, কোচবিহার হয়ে, তারপরে একেবারে ঘুরে গুয়াহাটি হয়ে আগরতলা এবং করিমগঞ্জ, যে সমস্ত জায়গাগুলোতে যেতে পারবে। যার মানে হচ্ছে কি, আগে যে জিনিসপত্রগুলো মনে করেন যে আমাদের এই যে চারদিকে যে স্থলবন্দরগুলো আছে সেগুলো দিয়ে বের হয়ে যেতে পারতো, এখন তারা লিমিট করে দিয়েছে। লিমিট করে দেওয়া দেখুন কী হচ্ছে, মানে ঘোরার পথটা ভিন্ন হয়ে গেছে। মানে যে পথটা ট্রাভেল করবে, যে পথটা এখন কমিউনিকেট করতে হবে, তাতে খরচটা অনেক অনেক বেড়ে যাবে, দিন লাগবে অনেক অনেক বেশি। সো যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি, যারা বাংলাদেশ থেকে জিনিসপত্র নিতে চাচ্ছে তাদের হয়তো লাভে পোষাবে না, তারা হয়তো অন্য সোর্স থেকে কী করবে, জিনিসপত্রগুলো অনেক সস্তায় তৈরি করতে পারবে, নিজেদের যে এলাকাটা আছে সেখানে তারা নতুন করে বানাতে পারবে। সুতরাং বাংলাদেশ এখন আর বাণিজ্যে সেই সক্ষমতাটা, ভারতের বাজারে ঢোকার মতো যে সক্ষমতাটা, সেই সক্ষমতাটা বাংলাদেশ দিন দিন হারিয়ে ফেলছে। ভারত এগুলো বাধাগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে দিচ্ছে, কেন বাংলাদেশ যেহেতু ভারতের উপর নানা রকমের বিমাতা সুলভ আচরণ করছে, ভারতও এখন কী করছে, একই কাজগুলো করতে শুরু করেছে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ভারত হচ্ছে পরার শক্তি। এখন ভারতের সাথে বাংলাদেশ এরকম যদি সব কিছুতে লেগে যায়, তাহলে আলটিমেটলি কে হারবে? বাংলাদেশই হারবে। বাংলাদেশে তো লাভের কিছু দেখি না। যেমন ট্রান্সশিপমেন্টে যেটা হতো, বাংলাদেশের লাভ হতো, এখন ট্রান্সশিপমেন্ট যেহেতু বন্ধ করে দিয়েছে, যেটা ভারত থেকে যে কোনো কার্গো অন্যান্য দেশে যেহেতু খরচটা কম পড়তো, বাংলাদেশ থেকে যেহেতু ডিমান্ডটা বেশি, সেই জন্য খরচটা বেশি পড়ে। এখন ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দেওয়ার ফলে যেটা হচ্ছে, বাংলাদেশ থেকে এক্সপোর্ট করতে গেলে খরচ বেশি হয়ে যাবে। আলটিমেটলি যেটা হবে, বাংলাদেশের বাজার থেকে অন্যান্য বাজার অনেক বেশি কম্পিটিটিভ। সুতরাং ওই সমস্ত জায়গাগুলোতে এক্সপোর্ট চলে যাবে, ওই সমস্ত জায়গাগুলো থেকে পোশাক কেনার জন্য বিদেশি বায়াররা চলে যাবে, বাংলাদেশে আর আসবে না। সুতরাং আমরা দেখতে পাচ্ছি, সো একটা করে এরকম যদি আমরা অনেকগুলোকে যদি একসাথে যোগ করে দেখা যাবে যে বাংলাদেশ প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশ হারতেছে, বাংলাদেশ কোথাও কোনো লাভ করছে না। এটা সত্যি না, এটাই স্বাভাবিক। যুদ্ধ কখনো কারোর জন্য ভালো কিছু নিয়ে আসে না। যুদ্ধে যে শক্তিশালী সে জয়লাভ করে। যুদ্ধের কিছু নিয়ম আছে। সান জু বলে একটা খুব বিখ্যাত একজন সেনা অধিনায়ক ছিল, সে বলেছে সেই যুদ্ধ সবচেয়ে বেশি যেখানে কোনো অস্ত্র ইউজ করতে হয় না, লড়াই করতে হয় না। বাংলাদেশ লড়াই করে যাচ্ছে, আলটিমেটলি দিন দিন সব কিছু হারাচ্ছে। বরং আলাপ আলোচনার মধ্য দিয়ে যে কাজগুলো হয়, যেখানে উইন উইন একটা ব্যাপার সেবার থাকে, স্থিতিশীলতার একটা ব্যাপার সেবার থাকে, তুমিও উন্নতি করবা আমিও উন্নতি করবো, সেরকম একটা ব্যাপার সেবার থাকে, সেটা সবার জন্য ভালো। আমরা একটা ব্যানারের কথা বলি, যেটা হচ্ছে মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ। আমাদের সাথে ইনক্লুড হওয়ার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ।